আমরা এখানে মিউট হয়ে যাই সবাই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এড মিউট। সবাই মিউট হন। এখানে একটা অ্যাড বা একটা কাজ দেখা যাচ্ছে। কাজটা আগে আমরা দেখি। বুঝতে পেরেছেন? সবাই কি জি কাজটা দেখেছেন? জি জি দেখে জি স্যার। এই কাজটাই হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা এই কাজটা করতে পেরেছি। এটাকে আপনি কি বলবেন? বিজ্ঞাপন বলবেন, অ্যাড বলবেন, নাকি কোনো ধরনের আহ ভিডিও বলবেন? কি বলবেন বলেন? বিজ্ঞাপন বলা যায়, অ্যাডও বলা যায়। বিজ্ঞাপনও বলা যায়, অ্যাডও বলা যায়। অর্থাৎ আপনি যে পণ্যের কি করেন, বিজনেস করেন, আপনি যে পণ্যের সেল করি। বিজনেস করেন বা সেল সেল করেন করি। বা উৎপাদন করেন, অর্থাৎ এই জিনিসটা আপনার ক্লায়েন্টদেরকে, এই জিনিসটা আপনার কাস্টমারদের আপনি প্রেজেন্টেশন করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? প্রেজেন্টেশন। তুলে ধরতে চাচ্ছেন তাদের কাছে যে আপনার কাছে যে পণ্যটি আছে সেই পণ্যটি আপনি কিভাবে তৈরি করেন এবং সেই পণ্যটির গুণগত মান কেমন, এবং সেই পণ্যটি আপনি কিভাবে বা কত টাকায় তাদেরকে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন, এইটার উপর আপনি ছোট্ট একটা অ্যাড তৈরি করতে চাচ্ছেন। এই যে একটা অ্যাড তৈরি করতে চাচ্ছেন, এই অ্যাডটাই যদি কারো মাধ্যমে তৈরি করান, তাহলে কিন্তু দেখা গেছে 2 থেকে 500 টাকা মিনিমাম দেওয়া লাগবে। আর যদি এই অ্যাডটাই যদি নিজে করেন এবং সেই কাজটা যদি নিজেই সাজাইতে জানেন, তাহলে কি হবে? এই কাজটা তো আপনি করতে পারবেন। কাজটা করার দ্বারা আপনার সবচেয়ে বড় যে ফায়দাটা হবে, মন মতে সাজাইতে পারবেন এবং কিছু টাকা সেভ হবে। সাথে সাথে আপনার যদি এই ধরনের পণ্যগুলো বেশি বেশি অ্যাড, নতুন নতুন অ্যাড তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আপনার অনেক অনেক টাকা সেভ হবে। দেন সময় বাঁচবে এবং মন মতো ডিজাইনটা আপনি করতে পারবেন। আমরা এখানে যেভাবে সাজাবো ঠিক সেভাবেই আমাদের কাজটা গুছিয়ে আমাদের সামনে ভিডিও আকারে দেখানো হবে। আপনাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কি কাজ। দেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর একজন প্রত্যেককে বলা হয়েছিল প্রজেক্ট করার জন্য। পড়েছেন? প্রজেক্ট করার জন্য বলেছিল, পড়েছেন কিনা? আচ্ছা, করেন নাই। তাহলে এখন দেখেন। করেছি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে কাজগুলো আপনি করেছেন, এই পেজটা কিভাবে ডিজাইন করতে হয়, পিকচার গুলো কিভাবে বসাইতে হয়, এবং পিকচার গুলোর উপর কিভাবে অ্যানিমেশন সেট করতে হয়, কোন অ্যানিমেশনের পরে কোন অ্যানিমেশনটা সেট করতে হয়, এটার বিস্তারিত কিন্তু কাজ আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। অর্থাৎ একটা টেমপ্লেট কিভাবে তৈরি করে, সেই টেমপ্লেটের মধ্যে ইফেক্ট ব্যবহার করে সেই কাজটাকে পরিপূর্ণ রূপ দেওয়ার কাজ আমরা গত ক্লাসে শিখেছি। এরপরেও আজকের ক্লাসে তার একটা সারমর্ম তুলে ধরছি। সারমর্ম সামারিটা হলো যে আপনি এই ধরনের একটা কাজ করলে কাজটা কেমন হবে সেটা কিন্তু প্রথমে আপনাকে দেখিয়েছে, এবং এই ধরনের কাজগুলো কিভাবে করবেন সেটা বলা হয়েছে।
আমি শুরুতে একটু আলোচনা করি। আমার এখানে যে মেনুগুলো আছে সেই মেনুর অধীনে আমাদের অনেক অনেক ট্যাব আছে, এবং সেই ট্যাব বাটনের অধীনে আমাদের অনেকগুলো কমান্ড আছে। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল হোম মেনু, এখান থেকে আলোচনা করা হয়েছিল স্লাইড। স্লাইড মানে হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পৃষ্ঠাটাকে স্লাইড বলে। দেন ওই স্লাইড গুলোর মধ্যে আমরা যে প্রেজেন্টেশনটাকে সাজাই গোছাই, এটাকে টেমপ্লেট বা লেআউট আকারে সাজাইতে হয়। সেই টেমপ্লেট বা লেআউট গুলো আমি আমার এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর মতোই ফন্টের যাবতীয় কাজ, প্যারাগ্রাফের যাবতীয় কাজ, ড্রয়িং এর যাবতীয় কাজ, এডিটিং এর যাবতীয় কাজ, ঠিক যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এ করে আসছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেম সেম ওইভাবে কাজগুলো আমরা করতে পারবো। তৃতীয় যে মেনুটি আছে সেটা হলো ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর মধ্যে প্রথমে দেখা যাচ্ছে টেবিল। আমি যদি আমার এই প্রেজেন্টেশনটা টেবিল আকারে তৈরি করতে চাই, অর্থাৎ সেই প্রেজেন্টেশনের মধ্যে আমার কিছু ঘর ঘর থাকবে, সেই ঘরের মধ্যে পয়েন্ট আকারে কিছু লেখা থাকবে, তো সেক্ষেত্রে আমি টেবিল তৈরি করতে পারি। দেন আমার এটার মতো যদি আমি পিকচারটা আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি ক্লিপ আর্ট অথবা পিকচারের মাধ্যমে আমার পিকচার গুলোকে আমি এখানে অ্যাড করতে পারবো, অথবা ফটো অ্যালবামের মাধ্যমেও আমি আমার এখানে ছবিগুলো আনবো, দেন ছোট বড় করে নিব, সুন্দর করে সাজাবো, নিচের লেখাগুলো আলাদাভাবে লেখা বসিয়ে দিব। এরপরে কি আমরা কোন লেখার পরে কোন পিকচারের পরে কোন পিকচারটা আসবে, এটা আমরা ইফেক্টের মাধ্যমে নির্বাচন করব। ইফেক্ট, যে অ্যানিমেশনটা আমরা ব্যবহার করি, সেই অ্যানিমেশনটা আমরা যেটার পর যেটার মধ্যে ব্যবহার করব, ঠিক আমাদের সামনে উপস্থাপন হবেও সেটা। ইলাস্ট্রেশনের যে কাজগুলো আছে, লিঙ্ক, টেক্সট, সিম্বল, এই সব কিছুই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো। দেন মিডিয়া আছে, এটার মাধ্যমে যদি আপনি কোনো অডিও ফাইল, কোনো ভিডিও ফাইল যদি আপনার এখানে অ্যাড করতে চান, সেটা আপনি করতে পারবেন, অথবা আপনি রেকর্ড অডিওর মাধ্যমেও, আপনার যদি মাইক্রোফোন থাকে সেই মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করে এখানে ভয়েস দিতে পারবেন। চতুর্থ যে মেনুটি আছে সেটা হলো ডিজাইন। অর্থাৎ আমি আমার এই যে স্লাইডটা আছে, সেই স্লাইডটার মধ্যে যেটা সবুজ কালারের মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমি আমার ডিজাইন মেনু থেকে সিলেক্ট করতে পারবো। ডিজাইন মেনুর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, দেন স্লাইড ওরিয়েন্টেশন। আমি আমার এই স্লাইডটাকে, পেজটাকে সাজাইতে পারবো, ছোট বড় করতে পারবো, ড্যান বাম করতে পারবো। এই কাজগুলো আমি পেজ সেটআপ থেকে করতে পারবো। থিম চেঞ্জ করতে চাই, থিম এখানে অনেক অনেক ধরনের থিম আছে। নিচের দিকে যত যাবেন তত আরো থিম পাবেন, এবং প্রত্যেকটা থিমের আবার কালার পরিবর্তন করতে পারবেন। দেখেন প্রত্যেকটা থিমের মধ্যে আবার একাধিক কালার রয়েছে। এক কথায় শত শত রকমের স্লাইড, থিম, থিম কালার ইত্যাদি গুলো চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে যদি ব্যাকগ্রাউন্ডের এই যে শেডটা আছে সেই শেডটা আবার পরিবর্তন করতে পারবেন। শেডটা কেমন হতে পারে, সূর্যটা কোন সাইড থেকে, আলোটা কোন সাইড থেকে হতে পারে, এটা আপনি ব্যাকগ্রাউন্ড থেকে ইয়ে করতে পারবেন। দেন হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, যদি এটার মধ্যে টিক মার্ক দিয়ে দেন, তাহলে মধ্যে আপনার এখানের মধ্যে যে একটা গ্রাফিক্স এর শেড বসবে, সেই শেডটা চলে যাবে। আবার টিক মার্ক যখন দিবেন তখন এই শেডটা চলে যাবে। দেখেন এই যে এখানে একটা শেড দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স এর একটা কাজ দেখা যাচ্ছে, সেটা আর থাকবে না যদি টিক মার্ক দিয়ে দেন। তো এটা হলো আমাদের ডিজাইন মেনু থেকে কাজ। ডিজাইন মেনুর পরপরই আছে ট্রানজিশন। অর্থাৎ আমার যদি একাধিক পেজ থাকে, অথবা এই পেজটা আমার কোন কোন স্টাইলে আমার সামনে উপস্থাপন হবে, মানে শুরুটা কেমন হবে, এইটা আমরা এই ট্রানজিশন থেকে করে দেখতে পারবো। আমরা এখানে পরিবর্তন করে করে দেখি কেমন হচ্ছে। এই স্টাইলে আমার এটা ওপেন হবে, যদি এটা দিই তাহলে এই স্টাইলের হবে। দেন নিচের দিকে যান, আর অনেক ধরনের আছে। আমরা যদি দিই এই স্টাইল, তাহলে এই স্টাইলে হবে। দেখেন এই যে স্টাইলটা, সামনে যে আমার ভিডিওটা আসছে, সেই ভিডিওটা কিভাবে হবে সেটা আমার এখান থেকে দেখাবে। ট্রানজিশনের মধ্যে ইফেক্টের কিছু পরিবর্তন আছে। আপনি এখান থেকে যে ইফেক্টটা নিবেন, যে ট্রানজিশনটা নিবেন, সেটার আবার অনেক ভাবে প্রেজেন্টেশন করতে পারবেন। দেন এখানে যদি কোনো ধরনের সাউন্ড, যদি আপনার যখন ট্রানজিশনটা যখন আপনার সামনে আসবে, তখনই একটা সাউন্ড আপনি ব্যবহার করতে চাচ্ছেন, যদি ওই ধরনের কোনো সাউন্ড যদি আপনি ব্যবহার করতে চান,
তাও আপনি এখান থেকে দিতে পারবেন, সেটা হলো সাউন্ড থেকে। আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি যখন কোনোটার মধ্যে ক্লিক করি তখন আমার একটা সাউন্ড, মানে আমি এখানে সাউন্ড ব্যবহার করে গেছি। আপনি চাইলে এখান থেকে সাউন্ড গুলো পরিবর্তন করতে পারবেন। আবার ডিউরেশন, আপনার এই ভিডিওটা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে শেষ হওয়ার জন্য টাইমটাও আপনি এখানে সেট করে দিতে পারেন। এবং এখানে ওয়ান মাউস ক্লিক, এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে, আপনি এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিয়ে আফটার মধ্যে যখন বসিয়ে দিবেন টিকমার্কটা, তখন অনবরত এটা চলতে থাকবে। যেভাবে আমরা বিলবোর্ড গুলোতে দেখি যে লেখাগুলো আসে আবার চলে যায় আবার আসে নতুন করে, এটা অটোমেটিক ভাবে চলার জন্য আফটারের মধ্যে টিকমার্ক বসিয়ে দিব। আর যদি ক্লিক করে করে আমি যদি আমার সামনে আসে, যেমন আমি ওয়ান ক্লিক করব, একটা ক্লিক করব তখন আমার সামনে একটা আসবে, আর একটা ক্লিক করবো আরেকটা আসবে। এভাবে আমার একটা একটা পিকচার ক্লিক করার মাধ্যমে আসবে। এমনটা যদি আপনি চান তাহলে অন মাউস ক্লিকের মধ্যে টিক মার্ক দিয়ে দিবে। আর যদি বলেন যে না, আমি ক্লিক করে নয়, আমার বলার সাথে সাথে এটা অটোমেটিক ভাবে আসতে থাকবে, দেন ক্লিক করেন আফটার মধ্যে, তখন আপনি বলতেছেন আর আপনার প্রেজেন্টেশনের যে স্লাইডটা আছে সেটাও আপনার সামনে উপস্থাপন হতেই থাকবে। ট্রানজিশনের পরে আছে হলো আমাদের অ্যানিমেশন, অর্থাৎ আমরা যে আমাদের পিকচার লেখাগুলোর মধ্যে যে অ্যানিমেশনটা, যে ইফেক্টটা আমরা ব্যবহার করি, সেই অ্যানিমেশনটা বা ইফেক্টটা আমরা অ্যানিমেশন মেনুর মধ্যেই পাবো। তবে এইখানে একটা শর্ত হলো, এখানে একটা বোঝার বিষয় হলো যে এইখানে 4 ধরনের ইফেক্ট আছে। কয় ধরনের? বলেন কয় ধরনের ইফেক্ট আছে? 4 ধরনের। কার্টুনের। 4 ধরনের। এক নাম্বার হলো এন্ট্রেন্স, যেটা প্রবেশ করবে, অর্থাৎ একটা ইফেক্ট দেখাইতে দেখাইতে আপনার লেখাটা আপনার যে বড় প্রজেক্টর আছে সেই প্রজেক্টর সামনে দেখাবে। দ্বিতীয় ইফেক্ট আসলে ইমপ্রেসিভ, মোশন পাথ, সব শেষে গিয়ে হলো আমার এক্সিট। দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যাওয়া আর আসা। যাওয়া এবং আসা, এরপর আর বাকি যে দুইটা ইফেক্ট আছে সেটা এর মধ্যবর্তী আগে পরে দিতে পারবো, ইমপ্রেসিভ আগে দিতে পারবো অথবা মোশন পার্ট আগে দিতে পারবো, এটা আমার ইচ্ছা। বাকি ইমপ্রেসিভটা হলো নিয়ম, প্রথমে আসবে, আসার পরে এরপরে গিয়ে ভিন্ন একটা স্টাইলে সে নাচতে থাকবে, এরপরে গিয়ে কি হবে, আবার নাচতে নাচতে স্টেজ থেকে চলে যাবে। এই তিনটা ইফেক্ট মূল। এটার সাথে আপনি আরেকটা ইফেক্ট ব্যবহার করতে পারেন, এই জন্য যত ইফেক্ট দিবেন ততই আপনার ভিডিওটা বড় হইতে থাকে। অর্থাৎ একটা বা একটা নাচ আসবে, তো যত বেশি নাচ অ্যাড হবে তত বেশি ভিডিওটা বড় হইতে থাকে। আর এই জন্য মনে রাখতে হবে, যদি আপনি আগে এক্সিট দিয়ে দেন, আগে মোশন পাথ দিয়ে দেন, আগে ইমপ্রেসিভ দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। প্রথমে প্রবেশ করতে হবে স্টেজ, স্লাইডটা একটা স্টেজের মতো, স্টেজের মধ্যে আসার জন্য একটা স্টাইলে আসবে, যাওয়াটাও আরেকটা স্টাইলের হবে, আসা যাওয়ার মাঝখানে যে স্টেজের মধ্যে যত সময় থাকবে এখানের মধ্যেও আমরা চাইলে আরেক ধরনের ইফেক্ট গুলো ব্যবহার করতে পারি মানুষকে আকর্ষণ করার জন্য। অ্যানিমেশন গুলো আমরা এখান থেকে ব্যবহার করা শিখেছি। আমরা যখন এখানে যাই ক্লিক করি তখন আমাদের এখানের মধ্যে অনেকগুলো ইফেক্ট বা অ্যানিমেশন দেখাবে। দেন অ্যাড অ্যানিমেশন যখন ক্লিক করব তখন আমার এখানের মধ্যে দেখাবে 4 ধরনের ইফেক্ট: মোর, ইন্ট্রেন্স ইফেক্ট, ইমপ্রেসিভ, এক্সিট, মোশন। এই 4টা ইফেক্টের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে, আপনি আপনার পাওয়ার পয়েন্টের স্লাইডটাকে সুন্দর করে নাচাইতে পারবেন, সুন্দর করে সাজাইতে পারবেন। অ্যানিমেশনের পরে আছে আমাদের স্লাইড শো, অর্থাৎ আমি পেজ নিলাম, পেজ ডিজাইন করলাম, পেজটা কিভাবে আমার সামনে আসবে, কোন ভঙ্গিমায় পেজটা আসবে সেটাও সিলেক্ট করলাম। এরপরে পেজের মধ্যে আমার এই স্লাইডটার মধ্যে যে সকল প্রজেক্টটা করা হয়েছে, যে সকল কাজগুলোকে সাজানো গোছানো হয়েছে, সেই সাজানো গোছানো ছবি লেখাগুলোর মধ্যে আমি যদি আমার অ্যানিমেশন বসাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমি অ্যানিমেশনের মাধ্যমে সেটা করেছি। সবকিছু কমপ্লিট, দেন আমাকে আমার ক্লায়েন্টের সামনে জিনিসটাকে উপস্থাপন করাইতে হবে, দেখাইতে হবে, তখন আমাকে ব্যবহার করতে হবে স্লাইড শো। আমি আমার স্লাইডটাকে কিভাবে শো করতে পারি, আমি যখন স্লাইড শোতে ক্লিক করব তখন আমার এখানে স্লাইড, স্লাইড শো, সেট আপ, এই দুটা পয়েন্ট থাকবে। এখানে ফ্রম বিগিনিং যদি আমার বড় সড়ো হয়
কারেন্ট স্লাইড, যদি আমার যে পেজের মধ্যে শুধুমাত্র আমাকে, আমি বর্তমানে আছি, আমার এখানে অনেক অনেক পেজ থাকতে পারে, অনেক অনেক পেজ থাকতে পারে। তো অনেক অনেক যখন পেজ থাকবে, সবগুলো পেজ কিন্তু আমাকে ক্লায়েন্টকে দেখানোর প্রয়োজন নাও হতে পারে। এমনটা যদি হয়, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কারেন্ট স্লাইডের মধ্যে ক্লিক করতে হবে। ফ্রম বিগিনের মানে হলো আপনার এখানে যতগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজ আপনাকে দেখাইতে থাকবে, প্রত্যেকটা পেজ একের পর এক আপনাকে দেখাইতে পারবে। স্লাইড কাস্টম যদি নির্দিষ্ট, এই আপনার অনেকগুলো পেজ আছে, তার মধ্যে থেকে নির্দিষ্ট নির্দিষ্ট পেজগুলোকে যদি আপনি শুধুমাত্র কি করতে চান, দেখাইতে চান, তাহলে আপনাকে কাস্টম স্লাইডের মাধ্যমে সেই পেজগুলোকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যখন কাস্টম শোতে যাবেন, সেখানের মধ্যে নিউতে গিয়ে আপনার যে যে পেজগুলো আছে সেই পেজগুলোকে এখানে মার্ক করে দিবেন। ওকে বাটন প্রেস করলে শুধুমাত্র প্রিভিউ যখন করবেন, তখন ওই পেজগুলোই কেবল দেখাবে, অন্য কোনো পেজ দেখাবে না। হাইড স্লাইড, কোন স্লাইডকে যদি আপনি হাইড করতে চান, অথবা কোন স্লাইডকে যদি আপনি সেট আপ করতে চান, স্লাইড সেট আপ, অর্থাৎ আমার এই কাজটা উদাহরণস্বরূপ, আপনি একটা পেজে কাজ করেছেন, একটা পেজে কাজ করার পরে আপনি চাচ্ছেন যে আপনার যে ঔষধালয়ের দোকানটা আছে, অথবা আপনার যে শপটা আছে, আপনার যে শোরুমটা আছে, সেটার মধ্যে আপনার এই যে ভিডিওটা তৈরি করেছেন, সেটা আপনার একটা বড় একটা মনিটরের মধ্যে আপনি দেখাচ্ছেন, এবং সেটা যাতে অনবরত চলতে থাকে, এই ধরনের যদি আপনি চান, তো সেক্ষেত্রে স্লাইড আপনি এখান থেকে সেটিং করতে পারবেন, কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ দেখাবেন। এবং যতক্ষণ পর্যন্ত কিবোর্ড থেকে স্কেপ বাটন না দিবেন, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউসলি যদি চলতে থাকে, তাহলে লুপ কন্টিনিউসলি আনটিল স্কেপ বাটনের মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। শো উইদাউট অ্যানিমেশন, কোনো ধরনের অ্যানিমেশন হবে না, এমনটা যদি হয় তাহলে শো উইদাউট অ্যানিমেশন দিতে পারেন। তো এগুলো হলো আমার প্রেজেন্টেশন করার ক্ষেত্রে কোনো কমান্ডকে অফ অন করা, এই ক্ষেত্রে আমার সেট আপ শো। বাট এইটার মধ্যে যেগুলো আছে এগুলো অটোমেটিক আছে, তেমন একটা প্রয়োজন হবে না। যদি এমন হয় কখনো যে অনবরত চলতে থাকবে একই জিনিস, শেষ হয়ে গেলে আবার চলতে থাকবে, সেক্ষেত্রে লোক কন্টিনিউস বাটনের মধ্যে টিকমার্ক দিয়ে দিবেন, এটা কন্টিনিউসলি চলতে থাকবে। কেমন? যেমন আমি আপনাকে এটা দেখেন, আমি যখন কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করলাম, দেন আমার এটা আসতেছে, আমি কিছু করিনি, আমার হাতে মাউস নেই, কিবোর্ড নেই, অটোমেটিক ভাবে আসছে, এবং যখন শেষ হয়ে যাবে আবারও শুরু হবে, আবার যখন শেষ হয়ে যাবে আবারও শুরু হবে, এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি কিবোর্ড থেকে স্কেপ বাটনটা না দিব। যেমন কিন্তু আমার অ্যানিমেশন গুলো এখন পিকচার গুলো চলে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে, তো চলে যাচ্ছে, সবগুলো যখন শেষ হয়ে যাবে আবার আসবে। এই যে এখন আবার আসছে। তো এটা হলো, আমি যদি কিবোর্ড থেকে স্কেপ বাটন না দেওয়া পর্যন্ত করি, সেক্ষেত্রে আমার টিক মার্কটা আমি বসিয়ে দিই। এরপর ইয়েস প্রেজেন্টেশন ভিউ, এগুলো আমাদের প্রয়োজন নেই। আছেন রিভিউ, রিভিউ আমাদের প্রয়োজন নেই, ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মতোই। ভিউর মধ্যে আমাদের ঠিক অনেকটা এমনটাই, অর্থাৎ এখানে আমার এই পেজগুলোকে আমি কিভাবে দেখাতে চাই। দেন স্লাইড মাস্টার, এগুলো প্রয়োজন নেই। গাইডলাইন, রুলার, এগুলো আমাদের প্রয়োজন নেই, কারণ এগুলো রুলার টুলার কিভাবে আনতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই আমরা শিখে আসছি। আমার এটা ডান বাম করতে চাইলে ভিউ ডিরেকশন থেকে আমি ডান বাম করতে পারবো, অর্থাৎ আরবির কিছু প্রজেক্ট থাকে, সেক্ষেত্রে ডিরেক্ট রাইট টু লেফটে ক্লিক করতে পারেন, জুমের মাধ্যমে জুম করতে পারেন। এবং রঙিন কাজটাকে যদি চাইলে সাদা কালো করতে চাই, সাদা কালো করতে পারবেন, অর্থাৎ অনেক সময় দেখা গেছে রঙিন সাদা কালো করতে হয়, তো সেক্ষেত্রে আপনি সাদা কালো করতে পারবেন। ব্যাক টু কালার ক্লিক করলে তখন আবার কালারে ফিরে আসতে পারবেন। এর পাশে উইন্ডো সুইচ উইন্ডো প্রয়োজন নেই আমাদের। আসেন ফরম্যাট, ফরম্যাটের মানে হলো ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো, যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শিখে আসছিলেন, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। অর্থাৎ ফন্ট কালার করা, লেখা কালার করা, তারপরে বক্স কালার করা, বক্স ডিজাইন করা, তারপরে যে শেপটা তৈরি করবেন সেই শেপের চারপাশে বর্ডার দেওয়া, বর্ডার কালার করা, ফিল কালার করা, ফিল ইয়ে করা, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এক কথাই, এখান থেকে কিছু কমান্ড ছাড়া, 10% কমান্ড ছাড়া বাকি 90% কমান্ডে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মতো। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা দুইটা ক্লাসে এইভাবে এই কারণে শেষ করতে পারি, যেহেতু আলোচনাগুলো পূর্বে
দুইটি প্রোগ্রামে আলোচনা করা হয়েছে। তো এটা তৃতীয় নাম্বার প্রোগ্রাম, তারপর আমরা বলে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝে নিতে পারেন কাজগুলো ওই প্রোগ্রামগুলোর মতোই। এবার আসেন আমাদের সর্বপ্রথম যে মেনুটি আছে ফাইল মেনু, সেই ফাইল মেনু সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ফাইল মেনুর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন সেভ, সেভ এস, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ। এগুলো সব কিছুই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, হুবহুব সেম টু সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে শিখে আসছেন, সেভ এর কাজ কি, সেভ এস এর কি কাজ, ওপেন এর কি কাজ, ক্লোজ এর কি কাজ, সবকিছু আপনারা জানেন। এবং যারা যারা প্র্যাকটিস করেছেন তারা ভালো করে এটা জানেন। তবে এখান থেকে শেখার একটা বিষয় হলো, আপনি যে ডিজাইনটা, আপনি যে টিউটোরিয়ালটা, আপনি যে প্রেজেন্টেশনটা তৈরি করেছেন, সেটাকে চাচ্ছেন যে ভিডিওতে কনভার্ট করতে। অর্থাৎ আপনার এই কাজটাই একটা ভিডিও হিসাবে থাকবে, যেটা আপনি চাইলে ফেসবুকে পোস্ট করতে পারবেন, মোবাইলেও দেখতে পারবেন, মোবাইলেও একজন থেকে আরেকজনকে ট্রান্সফার করতে পারবেন। এক কথায় ভিডিও, ভিডিও হিসেবে আপনি এটাকে তৈরি করতে চান। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে সেভ এন্ড সেন্ড। সেখানে গেলে দেখতে পারবেন ক্রিয়েট এ ভিডিও। ক্রিয়েট ভিডিও ক্লিক করার পর ডান পাশে আরেকটা দেখতে পারবেন ক্রিয়েট ভিডিও, সেখানে ক্লিক করবেন। যখন ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন, আপনার থেকে লোকেশন চাবে, দেন একটা ফাইলটার নাম কি দিবেন সেটা আপনার থেকে চাবে। আমি এখান থেকে লোকেশন থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ফাইল নেম থেকে আমি এখানে আমার বেচ বা ক্লাস দিয়ে দিলাম। এবং এখানে দেখা যাচ্ছে সেভ এস টাইপ উইন্ডোজ মিডিয়া ভিডিও, অর্থাৎ এটা ভিডিওতে কনভার্ট হচ্ছে। দেন সেভ বাটন ক্লিক করেন। আপনি যখন সেভ বাটন ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এই ক্রিয়েটিং ভিডিও, একটা ভিডিও তৈরি করা হচ্ছে। কোত্থেকে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে কাজটি করা হয়েছে সেখান থেকে একটা ভিডিও হিসেবে এটা তৈরি করা হচ্ছে। অর্থাৎ আমি যখন আমার অ্যানিমেশন গুলো ব্যবহার করি, সেই অ্যানিমেশন গুলো ব্যবহার করার পরে আমি যখন প্রিভিউতে দেখি এটি একটা ভিডিওতে রূপান্তর হয়েছে। এবং ভিডিওতে রূপান্তর হওয়ার পর সে ভিডিওটা আমার সামনে খুব সুন্দরভাবে আসছে। ওই সুন্দর জিনিসটা যেহেতু একটা প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, এটা যাতে প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যাতে ভিডিওতে কনভার্ট করতে পারি, সেই কনভার্টটাই এখন হচ্ছে। একটু সময় নেবে। সময় নেওয়ার পর এটা সময় নেবে অতটুকু পরিমাণ যতটুকু পরিমাণের এই কাজটা করা হয়। যদি ছোট কাজ করেন তাহলে স্বল্প সময়, যদি বড় কাজ করে থাকেন, অনেকগুলো অ্যানিমেশন থাকে, অনেকগুলো এরকম শেপের কাজ থাকে, অবশ্যই সে ফাইলটা ভারী হবে। আর যত ভারী হবে ততই কনভার্টের মধ্যে একটু সময় লাগবে। তো এই ছিল আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রোগ্রামের বিস্তারিত। এটার পেছনে যে যত বেশি সময় ব্যয় করবেন, তত সুন্দর সুন্দর ছোট থেকে বড় অনেক ধরনের ম্যানুয়ালি ভাবে ভিডিও বা অ্যাড গুলো বা বিজ্ঞাপন গুলো তৈরি করতে পারবেন। আপনি চাইলে মাদ্রাসার বিজ্ঞাপন, আপনি চাইলে আপনার পণ্যের বিজ্ঞাপন, আপনি চাইলে আপনার যেই কোনো বিষয়ের উপর বিজ্ঞাপন আপনি তৈরি করতে পারবেন এবং এইটা ফেসবুকে পোস্ট করতে পারবেন। আমাদের ভিডিওটা কনভার্ট হয়ে গেছে। কোথায় কনভার্ট হয়েছে? আমি লোকেশন সিলেক্ট করেছিলাম ডেস্কটপ। আমি এখন যাব যে আমার ডেস্কটপের মধ্যে এটি আছে কিনা। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পেজ 15 নামে ফাইলটি সেভ করেছিলাম। দেখেন আমার এটা এখানে চলে আসছে। আমি যখন মাউস পয়েন্টারটাকে এটার উপর নিয়ে যাব, তখন আমাকে দেখাবে আমার এটার ওয়েটটা কতটুকু, তখন আমাকে দেখাবে। আমার এখানে 9.30 এমবি, অর্থাৎ প্রায় 9.5 এমবির মতো এই ভিডিওটা। দেন এটা কত সেকেন্ড? আমরা দেখতে পাচ্ছি 37 সেকেন্ড। এই ভিডিওটা 37 সেকেন্ডের একটা ভিডিও। ডাবল ক্লিক করি আমরা। দেন ডাবল ক্লিক করার পর এটি ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাবো আমরা আমাদের এই কাজটি কেমন হয়েছে।
বুঝতে পেরেছেন সবাই? জি, বুঝতে পারছি। জি বুঝতে পারছি, কিন্তু আমরা গত ভিডিওটি তো পাইলাম না।